মোর পথিকেরও বুঝিয়ে এনেছ এবার মোর করুণ রঙিন পথ। এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ। মোর পথিকের বুঝি এনেছ এবার। সে যে সাগর পারের বাণী মোর পরাণে দিয়েছে আনি, তার আখির তারায় যেন গান গায় অরণ্য পর্বত। এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ। মোর পথিকের বুঝি এনেছ। দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ সুসলিলে ভরে যায় দুনয়ন। দুঃখ সুখেরও এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ সুসলিলে ভরে যায় দুনয়ন। ওগো নিদারিণ পথ জানি জানি পুনঃ নিয়ে যাবে টানি, তার চিরদিন মন যে দিল ভরিয়া যাবে যাবে সে স্বপনবৎ। এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ। মোর পথিকের বুঝি এনেছ। এবার স্বামীজির গুরুভাই অখণ্ডানন্দের কথা বলব। আচ্ছা, বেলুড়ে একদিন তখনও রাত আছে, উঠে পড়েছি। উঠেই স্বামীজিকে দেখতে ইচ্ছা হলো। স্বামীজির ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে টোকা দিচ্ছি। ভেবেছি স্বামীজি ঘুমোচ্ছেন, উত্তর না আসলে আর জাগাবো না। স্বামীজি কিন্তু জেগে আছেন। একটু টোকাতেই উত্তর আসছে গানের সুরে, নকিং নকিং হু ইজ দেয়ার, ওয়েটিং ওয়েটিং ও ব্রাদার ডিয়ার। স্বামীজির কথা কি বলবো, তার কাছে আমি এতটুকু। মঠে এমন দিনও গেছে যে আলোচনা করতে করতে রাত 2টো বেজে গেছে। স্বামীজি বিছানায় সন্নি চেয়ারে বসে রাতটা কাটিয়ে দিয়েছেন। আমাদের সকলের আগে উঠে প্রাতঃকৃতাদি সেরে জামাটা পরে গঙ্গার ধারে পূর্ব দিকের বারান্দায় বেড়াচ্ছেন। আমি চিরকালই ভোরে উঠি, অতি ভোরে উঠি, দেখি তিনি ওই রকম বেড়াচ্ছেন। স্বামীজির গর্ভধারিণীর মুখও শুনেছি বাল্যকালে ও বড় হয়েও ঠাকুরের কাছে যাবার আগেও কখনো বেলা অবধি ঘুমোয়নি, কখনো না, অতি ভোরে উঠতেন। মঠে স্বামীজি ভোরে উঠে ঠাকুরের ঘরে গিয়ে ধ্যান করার নিয়ম বেঁধে দিয়েছিলেন। নিজের আমাদের সঙ্গে গিয়ে ধ্যান করতেন। স্বামী ত্রিগুণাতীতের 4 দিন জল সাগু খেয়ে আছেন। স্বামীজি ধ্যান করতে করতে ঠাকুরের যাওয়ার সময় তাকেও ডাকলেন, বললেন, ওরে আয়, জ্বর আর কি, ধ্যান করবি চল। তোরা যদি জ্বর হয়েছে বলে ধ্যান না করিস, লোকে তোদের দেখে কী শিখবে, বলে তাকে সঙ্গে করে ঠাকুরের ঘরে নিয়ে গেলেন। আর একদিনের কথা, মঠ তখন নীলাম্বর মুখুজ্জের বাগানে। একদিন 2টো পর্যন্ত বেদান্ত আলোচনা হয়েছে। পুনর্জন্ম আছে কি না, মানবাত্মার অধোগতি হয় কি না, স্বামীজি তর্ক লাগিয়ে দিয়ে মধ্যস্থে চুপ করে বসে হাসছেন। আর যে পক্ষ পারছে না তাদের নতুন যুক্তি দিয়ে উস্কে দিচ্ছেন। 2টোর পর আলোচনা ভেঙে দিলেন। তারপর সব ঘুম। 4টে বাজতে না বাজতেই স্বামীজি আমাকে তুলে দিলেন। দেখলাম এরই মধ্যে তিনি সব সেরে সুরে পায়চারি করছেন আর গুনগুন করে গান গাইছেন। মায় বললেন, লাগা ঘন্টা, সব উঠে পড়ুক, শুয়ে থাকা আর দেখতে পাচ্ছি না।
আমিও তো একবার বললাম, এই 2টোর সময় সব শুয়েছে, ঘুমোক না একটু। স্বামীজি কঠোর বললেন, কি 2টোর সময় শুয়েছে বলে 6টায় উঠতে হবে নাকি? দাও আমাকে, আমি ঘন্টা দিচ্ছি। আমি থাকতেই এই ঘুমোবার জন্য একটু মঠ হলো নাকি? দেখুন স্বামীজি তো স্বামীজির সঙ্গে কাজ তুলনা চলে না। তখন আমি খুব জোরে জোরে ঘন্টা দিলাম। সব ধর্মর করে উঠেই চিৎকার, কেড়ে আমায় বোধহয় ছিঁড়েই ফেলতো। কিন্তু দেখে আমার সামনে স্বামীজি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে হাসছেন, তখন তো উঠে পড়ল। স্বামীজি মহাবুদ্ধিমান ছিলেন, তার রাগ একেবারেই ছিল না। তিনি অক্রোধ পরমানন্দ ছিলেন। রাজপুতানায় গেছি, সেখানে নাপিত আমায় কামাচ্ছে আর বলছে, মহারাজ আপনার স্বামীজির তুলনা নেই, আমরা মূর্খ, তাই পাণ্ডিত্যের বিষয় কি বুঝব? অমন ক্রোধ সম্বরণ করতে কাউকে দেখিনি। পণ্ডিতরা তাকে বিচারে পরাস্ত করতে এসেছে, অপমানসূচক উত্তর দিচ্ছে, আর তিনি মুচি হাসতে তার প্রত্যেকের প্রত্যুত্তর দিচ্ছেন। শেষে যারা নিন্দা করতে এসেছিল তারাই তার গোলাম হয়ে গেল। কোনো বিষয়ে শিক্ষা করতে হলে আমাদের মনে হতো না ও আমার চেয়ে বয়সে ছোট, ওর কাছে কি শিখব। স্বামীজির মতো পণ্ডিত তিনিও খেতুড়ি নারায়ণ দাসের নিকট পাণিনি পড়তে আরম্ভ করলেন। খেতুড়িতে তাঁর চেয়ে সম্মানের যোগ্য কে ছিল? রাজার গুরু বলেও বটে, আবার নিজের ত্যাগ তপস্যা পাণ্ডিত্যের জন্যও বটে। তিনি আবার বলেছিলেন, নারায়ণ দাসের কাছে ছাত্রের মতন পড়া শুরু করে দিলাম। মন একাগ্র হলে বাহ্যজগতের সম্বন্ধে লোভ হয়ে যায়। স্বামীজির এই অবস্থা হতো। যখন রাজেন্দ্র মিত্রের লেখা বৌদ্ধযুগের ইতিহাস পড়তেন, তখন কিছুক্ষণ পড়ার পরই বই পড়ে থাকতো, তার মন এক অজ্ঞাত রাজ্যে চলে যেত। স্বামীজি বলতেন, ঘর বাড়ি বই চেয়ার বেঞ্চ সব উড়ে যেত, কিছুই নেই, এক অনন্য রাজ্যে আমার সত্তা হারিয়ে যেত। শঙ্করাচার্য বুদ্ধদেবের এই অবস্থা হতো। স্বামীজি ভীষণ রসিক পুরুষ ছিলেন। হঠাৎ একদিন 1898 খ্রিস্টাব্দের কথা, স্বামীজির সঙ্গে দার্জিলিংয়ে আছি। সকাল থেকেই একেবারে গম্ভীর, সারাদিন কিছু খেলেন না, চুপচাপ। ডাক্তার ডেকে আনা হলো, কিন্তু তাঁর রোগ নির্মূল করতে পারলেন না। একটা বালিশে মাথা গুঁজে বসে রইলেন সারাদিন। তারপর শুনলাম কলকাতার প্লেগ 3 ভাগ লোক শহর ছেড়ে চলে যাচ্ছে। শোনা অবধি এই। সে সময় স্বামীজি বলেছিলেন, সর্ববিধ বিক্রি করেও এদের উপকার করতে হবে। আমার যে গাছতলার ফকির, সেইখানেই সব যাব। স্বামীজির কি প্রাণ, তার শতাংশের একাংশ আমাদের নেই। আমরা তো তার গুরু ভাই। অন্যের কথা, দেশের দুঃখ কষ্টের কথা বলতে বলতে স্বামীজি কেমন হয়ে যেতেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম, ভাই কোন দেশ জাগছে না? তার উত্তর তিনি বলতেন, ভাই এই যে পতিত জাত, কেন দেশ জাগছে না? তার উত্তরে তিনি বললেন, ভাই এই যে পতিত জাত, এদের লক্ষ্য নেই। আহা, স্বামীজির তুলনা নেই।